আমরা সংগঠিত হচ্ছি, সেদিন খুব দূরে না যে আমরা সবাই মিলে বাংলাদেশে ঢুকবো, আমরা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলবো। আমাদেরও যে ভুল নাই এ কথা আমি বলবো না, আমরা সব করেছি ভালো এটা বলবো না। আমাদের আশপাশে যারা ছিল বিভিন্ন প্রশাসনের লোক, তারাও যে মিসলিড করে নাই, তারাও যে বিশ্বাসঘাতকতা করে নাই, তারা যে গুপ্ত হয়ে এখানে ঢুকে বিশ্বাসঘাতকতার ভূমিকা অবতীর্ণ হয়নি, এ কথা এখন আমি বলি না। এই কারণে আমার মনে হয় আমাদের অনেক লেসেজ আছে, সেখান থেকে আমাদের শিক্ষারও আছে। আমার বিশ্বাস এই শিক্ষার থেকে আমরা অ্যাক্টিভ হয়ে যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেশের অভ্যন্তরে আপনার যে প্রশ্নটা আমি সংক্ষেপে জবাব দেই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী লয়ারদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে প্রতিটি জেলায় জেলায় মিটিং করতেছেন। কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছেন শেখ হাসিনা, আর উনি বলেন আওয়ামী লীগের সম্পদ হচ্ছে তৃণমূলের লোক। এই জন্য নেতাদের সঙ্গে কথা বলার চেয়ে তৃণমূলের সঙ্গে প্রতিদিন একদিনে 3-4টা প্রোগ্রাম উনি করেন। ফলে আমরা কিন্তু সুসংগঠিত হচ্ছি, আমরা বসে নেই। আমার নিজ জেলার একটা উপজেলা চেয়ারম্যান, সে ঢাকায় উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মিটিং করেছে। আমার নিজের জেলা সদরে আমার কর্মীরা মিছিল করেছে। সারা দেশে কিন্তু কাজকর্ম হচ্ছে, কিন্তু স্টিম রোলারটা এমন ভাবে হচ্ছে, আমার আপনি শুনলে অবাক হবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে পৌর ছাত্রলীগের সেক্রেটারি মোমেন মোর্শেদ শুভ্র, তাকে 6টা মামলা অ্যারেস্ট করছে, 6টা হাইকোর্ট থেকে বেল দিয়েছে। বেরোয় যাওয়ার সময় তাকে আবার আর একটা ঢুকিয়ে দিয়েছে সে মামলা আসামিনেরা। এভাবে সারা দেশে যেভাবে মামলার নির্যাতন চলতেছে, এই নির্যাতনের কারণে মামলায় আপনার নাম আসামি থাকা লাগবে না, বলে তুমি সন্দেহভাজন। এভাবে টর্চারটা ইতিহাসের জঘন্যতম টর্চার এই সময় হচ্ছে। আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আওয়ামী লীগের ব্যর্থতা নেই, এটা কখনো বলিনি। আমরা যদি আমাদের দলটাকে সুসংগঠিত করতে পারতাম, ওদের মেটিকুলাস ডিজাইন যারা করতেছে তাদের জন্ম ডে বিফোর ইয়েস্টারডে বলবো, আওয়ামী লীগের জন্ম সে 49-এ। কাজে আমরা বঙ্গবন্ধু যেমন সমস্ত কঠিন অবস্থাকে মোকাবেলা করেছে, শত্রুকে মোকাবেলা করেছে, বিশ্বকে মোকাবেলা করেছে, এরকম ভাবে আমরা সাংগঠনিক ভাবে আমাদের কিছু না কিছু লেসেস ছিল বলে আমার মনে হয়, যদিও আমি নীতি নির্ধারক না, আমার ব্যক্তিগত মতামত এটা। তবে মানুষ এখন ফুঁসে উঠেছে, তার 2টা উদাহরণ বলবো। প্রবাসে থাকা বাংলাদেশি সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট, এটা আপনারা দুজনই হয়তো দেখেছেন। আবার দেশের অভ্যন্তরে থাকা সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের যদিও নির্বাচিত ফরিদে ইয়াসমিন এবং শ্যামল দত্ত এখন নেই, তারপরও যারা আছেন তাদের স্টেটমেন্ট। আর আজকে আরেকটা নতুন অধ্যায় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 জন প্রফেসর আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে ওপেন স্টেটমেন্ট দিয়েছে। 71। এতদিন কিন্তু তারা বিভিন্ন ভাবে ভীত সন্ত্রস্ত থাকলেও তারা এখন মুখ খুলতে শুরু করেছে। দেশের ভিতরে সাংবাদিকরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 জন প্রফেসর, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কাজে মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু হয়েছে। আমাদের পক্ষে হয়তো ডাইরেক্ট আমরা যারা বিভিন্ন পদ পদবিতে ছিলাম তাদের মামলার তো শেষ নাই, এত মামলা। শেখ হাসিনা নামে 413টি মামলা। আমার মামলার সংখ্যা, আমি যখন দেশেও নাই সে সময় যে ঘটনা ঘটছে সে সময়ের মামলা আমি আসামি আছি, বিশাল মামলার পরিসর, এখন আর গোনা বন্ধ করে দিছে এত মামলা। এই সিচুয়েশনের পরেও আমরা কিন্তু সেখানে আছি। আর আওয়ামী লীগের সরি, আপনি কিছু মনে করেন না, যেই 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 বিবৃতিগুলির কথা বললেন এর মধ্যে প্রবাসের যে 51 জন সাংবাদিকের কথা বলছেন তার মধ্যে আমিও আছি। এটি কোনো আওয়ামী লীগের কৃতিত্ব এখানে নেই। আওয়ামী লীগ কোনো অর্গানাইজ করেনি এটি, এটি সবাই যার যার দায়বদ্ধতা থেকে করছে। তো সেখানে আমি কিন্তু না 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 আমি কিন্তু আওয়ামী লীগ বলিনি, আমি কিন্তু আওয়ামী লীগ বলিনি। না, আপনি ফলো করেন, আপনি পসিবলি মিস করছেন। আমি কিন্তু বলছি মানুষ খুশি উঠেছে করছে, আর মানুষ তো মানুষের জায়গা থেকে ভয় ভীতি কাটিয়ে করবে, একটা বিষয় আছে, রাইট? কিন্তু এখানে আওয়ামী লীগ কি করছে অ্যাজ এ পার্টি, একটা গণমানুষের পার্টির দাবি করার প্রেক্ষিতে দাবিকারী দল, সেই আওয়ামী লীগ কি করছে? আমরা আওয়ামী লীগ করছি। যেমন
আগে কেমন ছিলেন, বর্তমানে কেমন আছেন, এ জাতীয় লিফলেট তৈরি করে আমরা গ্রামে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছাবার কারণেই কিন্তু এখন মানুষ তুলনামূলকভাবে বিচার করে বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। এই যে কম্পারেটিভ স্টাডি করে মানুষকে কনভিন্স করা, কারণ আমি যদি শুধু স্লোগান দেই তাতে হবে না। আমরা কিন্তু গ্রামগঞ্জে চায়ের রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ডিসগাইজেও আমাদের অনেক নেতা কর্মীরা দলের পরিচয় না দিয়েও চায়ের দোকানে চা খেতে গিয়ে চা আগে কত টাকা আয় করতেন, কি অবস্থা এখন আছেন, এখন শাক কিনতে পারেন কিনা, মাছ কিনতে পারেন কিনা, শেখ হাসিনার সময় চাউলের দাম কত ছিল, এখন চালের দাম কত, বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কাজ চলতেছে। আর এই যে বাংলাদেশের যে সকল মানুষগুলো কর্মহীন হয়ে পড়ছে, ধরেন প্রায় 49টা বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই যারা শ্রমিক তাদেরকে কিন্তু আমাদের ক্যাম্পিং চলছে যে তোমরা কি ভালো ছিল না, আমাদের সময় কি তোমরা কর্মজীবী ছিল না, এখন তোমাদের কি অবস্থা, বিভিন্ন ভাবে কাজ চলতেছে। আমি সব ঘটনাগুলি আপনার এই লাইভ টক শোতে আমি বলতে চাচ্ছি না, কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় সরাসরি ডিসগাইজে আমাদের কাজ চলছে, ফলেই মানুষ এখন বলছে শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এই ক্যাম্পিংটা আমাদের চলতেছে, সাংগঠনিক কাজ চলতেছে। এই কারণেই কিন্তু মানুষ এখন যারা অন্ধকারে থেকে ওদের পক্ষে গেছিল তারাই কিন্তু এখন বলতেছে যে ভুল বুঝে এখানে গেছিলাম। যেমন ধরেন উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলবো, তারা বলতেছে যে আসলে তো শেখ হাসিনাই ভালো ছিল, আমরা তো বিভ্রান্ত হয়ে এখানে এসেছিলাম। কাজে কাজ চলতেছে, সেদিন খুব দূরে নয় যে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা রেস্টোর করব, ঋত গৌরব পুনরুদ্ধার করব। এতক্ষণ ধরে তো বলার সময় তো বাটার কম মারেন নাই যে আওয়ামী লীগ বড় দল, এই দল, খালি নির্বাচনের সময় আওয়ামী লীগ নেই তাতে আপনারা অনেক খুশি কেন সুলতান আপা? না না, নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কথা তো কেউ এখনো বলেনি। না, আওয়ামী লীগ বলে নাই, কারণ আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। না না, এইটা এই আনন্দিত হওয়ার কিছু না, এটা ব্রেকিং দেখুন, নির্বাচন ছাড়া এই পরিস্থিতি থেকে তো উত্তরণের আর কোন উপায় কি আছে? না না, যেখানে আওয়ামী লীগই নেই সেখানে নির্বাচন আওয়ামী লীগ কেন আসে না সেটা তো আওয়ামী লীগকে ঠিক করতে হবে, তারা কেমন করে আসবে? আওয়ামী লীগ কেন আসে না বলতে, আপনি আমার দলকে দল ক্ষমতাতে আপনার ক্ষমতা আমি এই আওয়ামী লীগের আমাদেরকে ডকুমেন্টারি বানাবেন কেন? আপনি প্রোফাইল পিকচার লাল করেন নাই? নো, আমি জীবনে প্রোফাইল পিকচার লাল। আপনি স্টুডেন্টদের পক্ষ নেন নাই? আমি স্টুডেন্টদের পক্ষ নিয়েছি 18 জুলাই পর্যন্ত। 18 জুলাই কেন নিয়েছেন আপনি? আপনি তো আমরা ওনাকে নিয়ে, উনি এই অনুষ্ঠানের সঞ্চালক, ওনাকে নিয়ে আমরা এই বিষয়কে পক্ষ নিয়েছিলাম 18 জুলাই পর্যন্ত। আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে মারছে, এটি তো বিপক্ষে আমি অবস্থান নিব, এইটাই আমার। তার মানে কি আপনি নিজেও বিভ্রান্ত হয়েছেন? এটাই বলছি। দেখুন, তাহলে সরকার আমাদেরকে সঠিক তথ্য দিতে পারেনি, আমি কেন বিভ্রান্ত হব? এখন আপনি সঠিক তথ্য কিভাবে পেলেন? আমি আমার বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এটি একটা জঙ্গি হামলা। জি, আপনার তখন সূত্রটা কোথায় ছিল? আমি তো বাংলাদেশ নিয়ে কাজ করতাম না, একটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যতটুকু খবর রাখার আমি ওইটুকু পর্যন্ত রাখতাম। আমার মনে হয় নিজেও আমরা ব্যক্তিগত পর্যায়ে আলোচনাটা না যাবো। আপনি দেখুন, গত 15 বছর আওয়ামী লীগের 15 বছর সবসময় বিএনপি ওয়ালারা বলেছে আমাদেরকে তো মাঠে দাঁড়াতে দেয় না, আমাদেরকে তো এরকম অত্যাচার নির্যাতন হামলা মামলা দিয়ে অতিষ্ঠ করে রেখেছে। আমি বিএনপি ওয়ালাদেরকে প্রশ্ন করতাম, পৃথিবীতে কবে কোন দল সরকারের আনুকূল্য নিয়ে আন্দোলন করেছে? আমরা বিএনপিকে ব্যান করিনি আপা। আচ্ছা, ব্যান করেননি, কিন্তু আনুকূল্য নিয়ে আন্দোলন কে করেছে? আর আওয়ামী লীগ তো বহুবার ব্যান হয়েছে, এর নতুন কি? এটা তো ডাল ভাত। না না, সেটা তো আওয়ামী লীগেরটা বুঝবে, সেটা তো আলাদা জিনিস। কিন্তু আপনাকে আমি যে কথাটা বোঝার চেষ্টা করছি যে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে আপনি যে নির্বাচন শুনে যে উচ্ছ্বসিত হলেন এটাতে আমার এক ধরনের বিষয় আছে, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার মতো এমন একজন কথিত সাংবাদিকও বিভ্রান্ত হয়েছে, তাহলে লেট অ্যালোন আদার পিপল, এটাই বোঝাতে চেয়েছি। আর কি প্রোফাইল পিকচার লাল করেছে আমাদের আওয়ামী লীগের অনেক নেতাদের ছেলে মেয়েরাও তো করেছে, আমরা তো সেগুলো দেখেছি। আপনার আর্মি অফিসারদের অনেক ছেলে মেয়েরা করেছে। তো এন্ড অফ দ্য ডেতে যে ইয়েস, আপনি যখন বিভ্রান্ত হবেন, এটা শুধু আমাদের দেশেই যে প্রথমবারের মতো হয়েছে তা না, লন্ডনের রায়েট হয়েছিল,
এই কিছুদিন আগেই রায়ট হয়েছিল, তখন আপনার ঘর ঘর থেকে প্রতিটা জায়গা থেকে ইয়াং ছেলেপেলেরা গিয়ে সেন্ট্রাল লন্ডন লুট করা শুরু করলো, কারণ চারদিকে খবর 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 চলে এসেছে। গভর্নমেন্টও কিন্তু এটা করতে পারেনি। আপনি জানেন যে লন্ডনের রায়টের সময়, এই যে গেল বছরের জুলাই মাসে আপনার কি হলো, আপনার বলা হলো ইন্ডিয়ান কোন একটা ছেলে একটা মেয়েকে রেপ করেছে, কোন একটা ব্রিটিশ মেয়েকে। শেষ পর্যন্ত বেরোলো কি একজন আফ্রিকান ছেলে করেছে এবং সেই ছেলেটা ব্রিটিশ। অথচ খবর এসে গেল কি আপনার ইন্ডিয়ান এক ইমিগ্রেন্ট করেছে। এখন সব ব্রাউন চামড়া যারা আছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে, সেখানে মানুষজন পুরো রাস্তায় নামলো। এই তো গত বছরের ঘটনা। এই ঘটনাগুলো পশ্চিমেও হয়েছে। সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এই কোটা নিয়ে যে বিভ্রান্তিটা করা হয়েছে, আমরা যে একেবারে প্রচারণা চালাইনি, এটা একটা ভুল ধারণা। সেই প্রচারণাটা যথেষ্ট ছিল না, আপনি এইটা বলতে পারেন। এই জায়গাতে আমি আমার ব্যর্থতা মানতে একবার না 500 বার রাজি। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, তাই না? আপনার এক নিজুম মজুমদারকে আটকানোর জন্য তার চ্যানেলে স্ট্রাইক দিতে হয় কেন? শফিকুলদের বিটিআরসি থেকে 2 দিন পর পর চিঠি পাই, আপনার ওই যে নোটিফিকেশন পাই, বিটিআরসি অমুক ব্লক করে দিয়েছে, তমুক ব্লক করে দিয়েছে। ইন্ডিয়াতে যাতে চ্যানেল না দেখতে আমার রিপোর্ট করছে। তাহলে এক নিজুম মজুমদারকে আটকানোর জন্য, এক অমিপিয়ালকে আটকানোর জন্য, এক সুশান্ত দাসগুপ্তকে আটকানোর জন্য, তার মানে এখনো আমি বলছি যে আমাদের দলে এখনো অনেক কিছু বাকি আছে, এখনো সবাই যে নেমেছে তা না। তবে এই অবস্থাটা থাকবে না। বাংলাদেশের মানুষ এই গত 10 মাসে আমরা কিছু না করার ফলেও মানুষজন দেখেন কিভাবে আমাদের পক্ষে চলে এসেছে। মানুষজন আশ্চর্য হয়ে গেছে যে এত বড় প্রতারণা তাদের সাথে। এই যে আজকে যে বিবিসি করলো, আপনাকে আমি একটা কথা বলি। আচ্ছা, বিবিসির যে সাংবাদিকটা ছিল বাংলাদেশে, আকবর, এই আকবর এখন ব্রিটেনের হাই কমিশনার হয়েছে। এই চিমসু মুখোটা আপনার কি করেছে, এখন সে ব্রিটেনের হাই কমিশনার, বা আপনার হাই কমিশনার তো না, ব্রিটেনের প্রেস মিনিস্টার। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যে মানুষটা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে, তার পিএলআর শেষ হওয়ার পর তিনি যখন কোনো একটা দলে যোগদান করে, তার মানে কি আপনি এটা বুঝে নেন না যে এই দলটার প্রতি তার আগের থেকেই এক ধরনের ভালোবাসা বা অনুরাগ ছিল? তো তা না হলে ওই দলে সে কেন যোগ দেয়? একইভাবে বিবিসির সাংবাদিক যখন এই 5ই আগস্টের পরে প্রেস মিনিস্টার হয়, তাহলে আমরা কি ধরে নেব যে ইউনূসের সরকারের প্রতি তার অনুরাগ ছিল? তাহলে তাকে কেন ওইখানে প্রেস মিনিস্টার বানানো হলো? তো যেই পত্রিকার বা যেই সংস্থার একজন সাংবাদিক ইউনূসের পার্টি করে, ইউনূসের দলের একজন ব্যক্তি, সেই চ্যানেলকে আপনি ঠিক কিভাবে ক্রেডিবল বলছেন আমি জানি না। ইয়েস, একটা সময় ছিল আমি দেখেছি আমার আব্বা রাত্রে 10টায় বিবিসির সংবাদ শুনতো। বলা হতো যে বিবিসি যদি রাত্রে রেডিওতে যেটা বলবে সেটাই বাংলাদেশে ঘটে যায়। একটা সময় ছিল, আমি মানবো না। আপনারা তো এবার জেনে থাকার কথা, এরশাদের আমলেও ছিল, আমার মনে আছে। এরশাদের আমলে প্রতিদিন আমরা বিবিসি চ্যানেল ঘুরিয়ে শুনতাম বিবিসি কি বলে। এখন কি আছে? এখন আমরা কি দেখতে পাই? বিবিসির সাংবাদিক সুযোগ পেয়ে হয়ে যায় বাংলাদেশের প্রেস মিনিস্টার। আমরা দেখেছি কি বলতে পারেন না, বুঝি নাই কি বলতে পারেন না। লন্ডন বিবিসির কথা আমি বলতে পারি না, কিন্তু বাংলা লন্ডন মানে আমি তো বিবিসি অ্যাজ এ হোল বলছি না। রাইট, বিবিসি বাংলার কথা বলতে পারি, তাদের নামে অভিযোগ আছে। আমি আপনাকে 3টা চ্যানেলের কথা বলি। না, আপনাকে আমি 3টা চ্যানেলের কথা বলি। একটা হচ্ছে আপনার এএফপির যেই ব্যুরো চিফ ছিল, সে এখন প্রেস সচিব। তাহলে সে একটা নিরপেক্ষ লোক কখনোই ছিল না। নিরপেক্ষ লোক হলে সে কি এইখানে যোগদান করতো না? সে বলতো যে না, আমি একজন নিরপেক্ষ সাংবাদিক, আমি কেন কোনো একটা পার্টিজান বা কোনো একটা এইভাবে এরকম একটা সিচুয়েশনে আমি অংশীদার হব। তার মানে সে একটা অংশ ছিল। আচ্ছা, আকবর এতদিন এত ভালো ভালো মিষ্টি কথা, মুখটাকে একেবারে চিকন করে যে কথাবার্তা বলতো, আমরা বলছি কত বড় এক ফেরেশতা এই সমাজে, এই জনপদে চলে এসেছে। কি দেখলাম? সুযোগ পেয়েই সে হয়ে গেছে আপনার ব্রিটেনের প্রেস মিনিস্টার, তাই তো? আচ্ছা, এরপরে আপনার আরাফাতুল ইসলাম, টাকলা আরাফাত। এই টাকলা আরাফাতের কি হলো?
সেই লোকটা বিএনপি করে, তার 14 গোষ্ঠী বিএনপি করে, সে হচ্ছে ডয়চে ভেলে সাংবাদিক। আপনি আমাকে মাঝে মধ্যে এগুলা বলতে শুনেন, এই যে আমি এইভাবে বিশেষণ দিয়েছি, এদেরকে আমি বিশেষণ দিয়েই কথা বলবো। আমি জানি যে আপনারা হয়তো অনেকে এটা ভালো লাগবে না, কিন্তু আমি এমনিই কথা বলবো, এমনি এদের সাথে কথা বলা উচিত। আমি একটা অনুসন্ধান করছি মিডিয়া কিভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হলো, নিশ্চয়ই আমি খুব শিগগিরই সেটি প্রকাশ করব। জি, নিজম মজুমদার, সেই যুদ্ধটা তো শুধুমাত্র রাস্তার যুদ্ধ নয়, এটি তথ্যেরও যুদ্ধ। আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো আন্দোলনটিকে একটা ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয়েছে, রাইট? তো সেই রকম প্রক্রিয়ায় আপনারা মানে তথ্যের যুদ্ধেও তো আপনারা পিছিয়ে আছেন, নয় কি? হ্যাঁ, আমাদের এটা তো সত্যি কথা যে দেখেন, বাংলাদেশের একটা বড় ধরনের নিয়ামক সংস্থা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্তকে যখন অ্যাজ এ হোল আপনি বিভ্রান্ত করতে পারবেন, বুঝতে হবে যে সেই গেমটাতে আপনি অনেকটাই দুর্বল হয়ে গেছেন। যেটা এই 14 এবং 2024-এর জুলাই এবং অগাস্টে যে জঙ্গি টোকাইদের হামলা হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে, যে সেই জায়গাটাতে আমরা মধ্যবিত্ত সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর একটা আস্থা রেখেছে, জনমানুষের দল, সাধারণ মেহনতি মানুষের দল। ফলে সেই জায়গাতে আমাদের একটা আস্থার সংকট আমাদের প্রতি হয়েছে, সেটা নিয়ে আমি অস্বীকার করি না, সেটা আমি দেখেছি।